2011 সালে যে সিরিয়ান সিভিল ওয়ার যেটা স্টার্ট হয় ওই আরব স্প্রিং এর পরপর, এরপর থেকে কিন্তু তারা বেসিক্যালি জিনিসটা মানে তারা ব্রুটালি তাদের হোল কান্ট্রি বা তাদের সমস্ত জনগণকে রিপ্রেস করে তারা এতদিন ক্ষমতায় ছিল। কারণ ওই সময় আরব স্প্রিং এর যদি 5টা কান্ট্রি দেখেন, তিউনিসিয়া থেকে স্টার্ট হয়ে ইজিপ্ট, লিবিয়া, ওইদিকে ইয়েমেন, আর তারপর এই সিরিয়া, বাকি 4টা কান্ট্রিরই কিন্তু তাদের যে সরকার প্রধান তারা কিন্তু তারা পতন হয়েছিল। বা গাদ্দাফি লিবিয়াতে, হোসনি মোবারক ইজিপ্টে, প্রথমত বেন আলী তিউনিসিয়ায়, আর ইয়েমেনে হচ্ছে আপনার আবদুল্লাহ সালেহ। খালি শুধুমাত্র বাশার আল আসাদ টিকে ছিল। তা আমার এখানে একটা ইন্টারেস্টিং অ্যানালজি কথা বলি। আমার এই 7ই জানুয়ারি নির্বাচনের পরপর আমি গ্রিকে শহীদুল আলম ভাই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল। সেই প্রোগ্রামে আপনার অ্যাডভোকেট স্বাধীন মালিক উনি একটা কথা বলছিল যে আরব স্প্রিং এর এই বাশার আল আসাদ মডেল যে ধরনের রিপ্রেশন দিয়ে তার ক্ষমতাকে টিকায় রাখছিল, আমাদের বাংলাদেশে উনি শেখ হাসিনার সাথে এই ধরনের একটা অ্যানালজি আনছিল। যে উনি বলছিল যে শেখ হাসিনা অলমোস্ট বাশার আল আসাদ মডেলে চলে গেছে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আপনার আমাদের এখানে বাংলাদেশে কিন্তু জুলাই মনসুন রেভলিউশন যেটা হয়েছে সেটা কিন্তু যদি ধরি যে স্টার্ট হয়েছে জুলাই 16, তাহলে কিন্তু এটা 21 দিন, 21 ডেজ পরে কিন্তু সরকারের পতনটা ঘটে। আর এখানেও আপনার ওই সিরিয়াতে নভেম্বর 27-এ কিন্তু একটা মেজর অফেন্সিভ স্টার্ট করে যারা রেবেল ফোর্স, ওই হায়াত তাহরির আল শামস, মানে বেসিক্যালি অনেকগুলো ফোর্সে ছিল, এটা সবচেয়ে লার্জেস্ট। তারা কিন্তু ঠিক এক্স্যাক্টলি 21 দিন পরেই এই বাশার আল আসাদ সরকারের পতন ঘটাইলো। সো ওইখানে এই অ্যানালজিটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ সময় ধরে আসলে নানান আন্দোলনও হলো, তারপরও তাকে আসলে নামানো যাচ্ছিল না, যেটি আমি বলছিলাম। এই সময়ে এসে আলোচনায় এইচটিএচ এবং তার প্রধান জোলানি, যার আসলে প্রভাব আসলে এই তার পতনের ক্ষেত্রে অনেক বড় প্রভাব পড়েছে, এবং বহিঃশক্তির আসলে কোনো এর পেছনে কোনো হাত ছিল কিনা, কি মনে হয় আপনার কাছে? দেখেন, বাশার আল আসাদ সিরিয়া কিন্তু বেসিক্যালি দুনিয়ার সমস্ত পাওয়ার এক্সেপ্ট রাশিয়া, বড় পাওয়ারদের মধ্যে, এবং চায়না, তারা কিন্তু তারা বাদে কিন্তু ম্যাক্সিমাম সব জায়গা থেকে তারা স্যাংশন পেয়েছিল। কারণ তাদের হচ্ছে তাদের ইকোনমি কিন্তু, আপনি যদি তাদের ইকোনমি 2011-এ দেখেন, সে সময় তাদের ইকোনমির সাইজ ছিল হচ্ছে 60 বিলিয়নের মতো। আর এখন এই 2020 পরে কিন্তু তাদের কোনো ডেটাও পাওয়া যেত না। 2020-তে সেটা নেমে আসছিল 17.9 বিলিয়নে। আপনি ইকোনমির অবস্থা এরকম, জাস্ট একটা সিভিল ওয়ার চললে যেটা হয় আপনাদের, মানে ওদের ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী $143 বিলিয়ন সিম্পলি তারা এই সিভিল ওয়ারে হারাইছে। সো মানুষ এখানে খারাপ অবস্থায় ছিল, খেতে পারতেছিল না। আর এখানে রাশিয়া তারা এবং ইরান তারা হচ্ছে, যেহেতু শিয়া সুন্নির একটা মিডল মানে আরব ওয়ার্ল্ডে এই জিনিসটা তো থাকে, আমরা সবাই জানি। সো রাশিয়া এবং ইরান তাদেরকে ব্যাকআপ করতেছিল, বাট রাশিয়া নিজে ইউক্রেন ওয়ারের পরে তাদের নিজেদের অবস্থা কাহিল, তারা এই জায়গায় আর এই সাপোর্টটা তারা দিতে পারতেছিল না। রাশিয়া ইউক্রেন ওয়ারে কিন্তু আপনি আমরা এটা জানি কিনা জানি না, রাশিয়া ইউক্রেন ওয়ারে কিন্তু এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী মোর দেন 1 মিলিয়ন পিপল মারা গেছে। আমি নিজে এই সংখ্যাটা রিসেন্টলি জেনে অবাক হয়েছি। সো এটা কিন্তু একটা খুবই বড় ওয়ার চলতেছে। তো সেই কারণে রাশিয়া ব্যাকআপ করতে পারতেছিল না। ওই সাইডে টার্কি, তারা হচ্ছে যেহেতু সুন্নি লাইন, তারা হচ্ছে এই সাইডে রেবেল ফোর্স যারা ছিল তাদেরকে একটা ভালো সাপোর্ট দিতেছিল। তো সব মিলেই বাশার আল আসাদের পক্ষে আর ক্ষমতাটা টিকায় রাখা কঠিন ছিল, কারণ তারা যেহেতু মেজর ব্যাকআপ যেটা পাইতেছিল, যেটা রাশিয়ার কাছ থেকে, সেটা আর পাচ্ছিল না। তো সব মিলিয়ে আসলে এই পতনটা মানে অবশ্যম্ভাবী ছিল, আজ হোক কাল হোক।